আমার বউ কোথায়? তুর্যের আকস্মিক তর্জন গর্জনে কম্পিত হলো সুবিশাল চৌধুরী বাড়ি। ছেলের প্রায় 7 বছর পরে দেশে ফেরার আনন্দে এতক্ষণ যে জলসা বসেছিল মুহূর্তে ভাটা পড়ল তাতে। তুর্য চেঁচিয়ে উঠল আবারও, অন্তত ক্রোধের সাথে বলল, আমার বউ চলে গেছে মানে? কি, কোথায় গেছে সে? তুর্যের হঠাৎ এহেন আচরণে বাগরুদ্র চৌধুরী পরিবার। সে যে বউকে মানে না আর না মানবে বলে দেশ ছেড়েছে তুর্য, আজ এত বছর পরে দেশে ফিরে ঘরে প্রবেশের মুহূর্তে বউয়ের খোঁজ করছে। উপস্থিত সবাই হবাক হয়ে পড়েছে এই আকস্মিক ঘটনায়। তুর্যে ঠিক কি উত্তর দিবে বুঝে উঠতে পারছিল না কেউ। তবে ছেলেটার এই তর্জন গর্জন খুব একটা প্রভাব ফেলতে পারল না তার মা তহমিনা বেগমের উপর। তিনি এগিয়ে এলেন ছেলের কপালে কুচকে শুধরেলেন, কিসের বউ, কার বউ? তুর্য যেন অবাক না হয়ে পারল না। কার বউ মানে কি? তুর্য কপাল টান করে জবাব দিল, অবশ্যই আমার বউ। সে তো তোমার বউ এলো কোথা থেকে? তুর্য কপাল কুচকালো, থমথমে কণ্ঠে বলল, মা মজা করো না, আমার বউকে বের করে আনো। তহমিনা বেগম দাঁতে দাঁত চাপলেন, তীক্ষ্ণ কণ্ঠে বললেন, কোনো বউ নেই মানে কি মা? আমার স্পষ্ট মনে আছে, আমার আজ থেকে 7 বছর আগে বিয়ে হয়েছিল। সেই অনুপাতে আমার এখন ছোটোখাটো মুরগির বাচ্চার মতো একটা বউ থাকার কথা। সেই বউ কোথায় আমার? সে যে বিয়ে তুমি তখন মানোনি, তাই কবুল বলার পর মুহূর্তে বউয়ের মুখ না দেখে বিয়ের আসর ছেড়েছিলে, তারপর দেশ। তুর্যের মুখখানা কিছুটা অস্থিরতা প্রকাশ পেল, তবে কণ্ঠে স্বাভাবিকতা বজায় রেখে বলল, তাই বলে তো আর বিয়েটা মিথ্যে হয়ে যাবে না। বিয়ে যখন করেছিলাম তখন সে আমার বউ, তাছাড়া তখন বিয়ে মানিনি, এখন মানছি। আমার বউকে আমার কাছে ফেরত দাও। তখন যেহেতু মানোনি, এখন মানার দরকার নেই, ধরে নাও তোমার বিয়েই হয়নি। বিস্ময়ে তুর্যর চোয়াল ঝুলে পড়ছে। একজন বিবাহিত পুরুষ তার মাকে কি সুন্দর অবলীলায় বলল, ধরে নাও বিয়ে হয়নি। এ কেমন কথা? তুর্য গম্ভীর কণ্ঠে বলল, পারবো না, বউ লাগবে আমার। এত বছর তো লাগেনি, এখন কি কারণে লাগবে? তুর্যর চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে, নির্লিপ্ত কণ্ঠে বলল, তোমাকে বাবার যে কাজে লাগে, আমারও আমার বউকে এখন সেই কাজে লাগবে। ছেলের এমন লাগামহীন কথার দাপটে পাশের সোফায় বসে থাকা মোজাম্মেল চৌধুরী কেসে উঠলেন খুক খুক করে। ছেলেটা তার ছোটবেলা থেকেই নির্লজ্জ, লাগামহীন, জেদি, রাগটা ধাঁচের। তাই তো ছেলেকে বেঁধে ফেলতে ওই বয়সে বিয়ে করেছিল, কিন্তু হলো কি, হিতে বিপরীত। এখন তো আবার সেই ছেলে এত বছর বিদেশে কাটিয়েছে, নিশ্চয় নির্লজ্জতার উচ্চতার ডিগ্রি নিয়ে এসেছে। তপ্ত নিঃশ্বাস ফেললেন তহমিনা বেগম, শক্ত কণ্ঠে বললেন, আমরা তোমাকে পিতার সাথে বিয়ে দিয়েছিলাম ওদের পরিবারের সাথে আমাদের সম্পর্কটা মজবুত করার উদ্দেশ্যে। তুমি ভালো করেই জানো ওর মা আর আমি সেই ছোটোবেলা থেকে খুব ভালো বান্ধবী ছিলাম। খুব ইচ্ছে ছিল ওর সাথে সম্পর্কটা দৃঢ় করার, নয়তো একজন 20 বছরের তরতাজা যুবকের সাথে মাত্র 10 বছরের একটা বাচ্চা মেয়েকে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না। কিন্তু তুমি বিয়েটা মানতে পারলে না, ভয় দেখিয়ে কবুল বলার পর মুহূর্তে বিয়ের আসর ত্যাগ করলে। বাচ্চা মেয়েটার মুখ পর্যন্ত দেখলে না। এইটুকু বলে থামলেন তহমিনা বেগম। আবার বললেন, বিয়ের আসর ছাড়ার আগে এক মুহূর্তের জন্য ভাবলে না তোমার এমন পদক্ষেপে ওই বাচ্চা মেয়ের উপর কী নেমে আসবে? আমাদের সমাজ মোটেও ভালো না, তারা বিবাহের পর স্বামী ছেড়ে যাওয়া স্ত্রীকে মোটেও ভালোভাবে দেখেন না। হয়তো পিতা ছোট ছিল, তবে ওর উপরে তোমার পদক্ষেপের আঁচ আসতে শুরু করেছিল। মেয়েটা বাইরে বের হতে পারতো না, কেউ খেলতে নিত না, মানুষ তিরস্কার করতো। ধীরে ধীরে শুধুমাত্র তোমার কারণে ওদের সাথে আমাদের সম্পর্কে অবনতি হয়, আর ওর পরিবার চায়নি ওর উপর এই বিশাল কোনো আজ আসুক। ভুল বলো আর অন্যায় বলো, আমাদের বড় ছিল ওই ছোট্ট মেয়েটা তো ছিল না। এমনকি তখনও বিয়ের মানেটাও ততটা বুঝে উঠতে পারেনি। মেয়েটা ছোট ছিল, তাই ওর সাথে ঘটা কঠিন বিষয়গুলো বোঝার আগে ওরা এলাকা ছাড়লো। তোমার বিদেশে পাড়ি দেওয়ার 6 মাসের মধ্যে ওরা অন্যত্রে চলে গেল। মায়ের সব কথা শুনে একটু নরম হলো তুর্য, শান্তকণ্ঠে বলল, কোথায় গেছে ওরা? আমাদের জন্য এলাকা ছেড়ে? নিশ্চয় আমাদের বলে না যাবে কোথায়। থামলেন তহমিনা বেগম, আবার বললেন, দেখো, ভুল যা করেছি আমরা বড়রা, এখানে তোমারও কোনো দোষ নেই। কোনো, তুমি তখন বলেছিলে বিয়েটা তুমি করতে চাও না, কিন্তু আমরা শুনিনি, জোর করেছি। আমরা আমাদের ভুলের জন্য অনুতপ্ত এবং তোমার কথাই মেনে নিয়েছি। গোপনে বিয়ে হয়েছিল, আবার গোপনে এই বিয়েটা দুই পরিবার ভেঙে দিয়েছে এক প্রকার। শুধু বাকি রয়েছে তালাকটা। তার পিতার বাবা বলেছেন মেয়ে প্রাপ্তবয়স্ক হলে নিজ দায়িত্বে তালাক নিয়ে যাবেন। সুতরাং এই বিষয়ে আর ঝামেলা করো না। যে বিয়ে তুমি কখনো মানোনি সেই বিয়ে নিয়ে চোটপাট দেখিও না। তালাক শব্দটা কর্ণে পৌঁছাতে বুকটা ছ্যাদ করে উঠল তুর্যর। যে বউর জন্য এতকাল অপেক্ষা করেছে, এত কাল ছটপট
করে মরেছে সেও বউকে কিনে তালাক দিবে, অসম্ভব। তবে নিজের চিন্তার মধ্যভাগে ছেলেটার মাথায় হুট করে আরেকটা চিন্তা হানা দিল। পিটপিট করে সে তাকালো মায়ের পানে, সন্ধিহান সুরে বলল, আচ্ছা তুমি কোনোভাবে আমার থেকে পিতাকে লুকিয়ে রাখুনি তো? তুর্যের এহন কথায় মেজাজ বিরক্ত হলো তহমিনা বেগমের। এত কিছু বলার পরেও ছেলে কেমন উদ্ভট প্রশ্ন করছে। তিনি তো এতকাল জানতেন ছেলে কোনোদিন এই বিয়ে মানবে না, তাই তো বিদেশে গিয়ে ঘাপটি মেরে রয়েছে। তাহলে পিতাকে লুকিয়ে রেখে তার কি লাভ? ছেলের কথার উত্তর দিলেন না তহমিনা বেগম। কপাল কুঁচকে বিরক্তি ভরা ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন। তুর্য মায়ের থেকে চোখ ঘুরালেন, গম্ভীর কণ্ঠে বললেন, আরুষ। তুর্যের এমন ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠে কেঁপে উঠল আরুষ। ছেলে তুর্যের অ্যাসিস্ট্যান্ট। আজ প্রায় 2 বছর ধরে আরুষ রয়েছে তুর্যের সাথে। এর মধ্যে সহস্রবার তুর্যকে রেগে যেতে দেখেছে সে, কিন্তু এতটা চটপট করতে দেখেনি কখনো। আরুষ কম্পিত কণ্ঠে বলল, জি স্যার। আমার বউকে খুঁজে বের করো। আরুষ মাথা চুলকাতে আমতা আমতা করে বলল, আমি তো ম্যামকে চিনি না স্যার, যদি একটু বিস্তারিত বলতেন। আরুষের কথায় বিরক্ত হলো তুর্য, কপালে ভাঁজ ফেলে বলল, আমার বউয়ের নাম পিথা ইসলাম। আর তার থামলো তুর্য, মায়ের দিকে তাকালো। আমার বউয়ের রাজাকার বাপটার নাম কি যেন মা? জানি না। আদর্শের মুখশ্রী গম্ভীর রূপ ধারণ করলো। মায়ের দিক থেকে চোখ ফিরিয়ে সে তাকালো বাবার পানে। ছেলের দৃষ্টি নিজের উপর পড়ার সাথে সাথে অন্যদিকে ফিরলেন মোজাম্মেল চৌধুরী। তুর্য ভুরু কুচকে বাবার দিক থেকে দৃষ্টি সরিয়ে তাকালো মেজো চাচা আব্বাস চৌধুরী আর ছোট চাচা অনেক চৌধুরীর পানে। তারা দ্রুত চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। এরপর আবার দৃষ্টি ঘুরালো চাচি আর ঘরের ভাই বোনদের উপর। দৃষ্টি নিক্ষেপ করার আগে দেখলো সব হাওয়া। দাঁতে আর দাঁত তাটলো তুর্য, কটমট করে বলল, এই এরা এরা আমার পরিবার মোটেও না। এরা এক একটা বিশ্বাসঘাতকের গোডাউন, ঘসেটি বেগমের শিষ্য। এরা সবাই মিলে ষড়যন্ত্র করে আমার বউকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছে। আমার মুরগির বাচ্চার মতো বউটাকে তার রাজাকার বাপের হাতে তুলে দিয়ে আমার বউকে ছাড়া করেছে। সব কটাকে দেখে নিব, সব বিশ্বাসঘাতকের দল। এটুকু বলে থামলো তুর্য, আদেশের সুরে বলল, যত দ্রুত সম্ভব আমার বউকে খুঁজে বের করে ওরস, নয়তো তোকে আমি পচা নর্দমায় গোসল করবো। কথাটা বলে ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে নিচে কক্ষের দিকে এগিয়ে গেল তুর্য। অরসের বেচারা পড়ল মহাবিপদে। এখন সে কি করবে? তুর্যের বউকে খুঁজে বের করবে? এত বড় বাংলাদেশ, শুধু নাম দিয়ে কাউকে খুঁজে বের করা যায়? কি এক যন্ত্রণা! তুর্য ধূপ করে পা ফেলে নিজের কক্ষে এলো। ক্রোধের শরীর জ্বলছে, ভীষণ হাতে অন্তরও কাঁপছে। ঠিক কতটা আশা নিয়ে সে ফিরে এসেছিল, ভেবেছিল ছোট্ট বউটাকে আপন করে নিবে। এবার কিন্তু না, সেই বউটা তো আর নেই। পরিবারের লোকেরা তো খুব তো তাকে জোর করে বিয়ে দিতে পেরেছিল, তেমনি জোর করে বউটাকে আটকে রাখতে পারেনি। চারিদিকে শুধু বিশ্বাসঘাতকতা আর বিশ্বাসঘাতকতা। সূর্য ক্রোধে জর্জরিত হয়ে এদিকে তাকালো। হঠাৎ একটা ল্যাগেজের পানে চোখ আটকে গেল। গোলাপি রঙের ছোটোখাটো একটা ল্যাগেজটার পানে গোলাপি রঙের ছোটোখাটো একটা ল্যাগেজের পানে তাকিয়ে তুর্যর দৃষ্টি কিছুটা নরম হলো। ধীর পায়ে সে সেদিকে এগিয়ে গেল। এই ল্যাগেজটা তুর্য তার বউয়ের জন্য এনেছিল। এই যে গোলাপি রঙটা একদম পছন্দ নয় তুর্য, দেখলে কেমন গা গোলায়। অথচ নিজের শক্তপোক্ত পুরুষালী গম্ভীর সত্তা ভেঙে এক প্রকার চোখে নাক বন্ধ করে দোকান থেকে সেই রঙটা একটি ল্যাগেজ বাছাই করে এনেছে। ছেলেবেলা থেকে নিজ ব্যক্তিত্ববোধ বরাবরের নারীর সঙ্গ এড়িয়ে চলেছে ছেলেটা। সেই কারণে বশত নারীর পছন্দ অপছন্দ সম্পর্কে খুব একটা জ্ঞান নেই তুর্যর। তবে সে খুব করে চেয়েছিল তার তরফ থেকে দেওয়া প্রথম উপহারটা যেন পছন্দ হয়। তার মাত্র 17 বছরের বাচ্চা বউয়ে। তাই তো দোকানে গিয়ে দোকানিকে শুনিয়েছিল মেয়েরা কোন রঙটা বেশি পছন্দ করে। দোকানদার দারুণ কণ্ঠে জবাব দিয়েছিল, গোলাপি। তুর্য আর ডানে বাঁয়ে তাকায়নি। নিজের পছন্দের কথা চিন্তা না করে চিন্তা করেছিল তার কিশোরী বউয়ের পছন্দের কথা। ব্যাস, কিনে নিয়েছে ওই গোলাপি রঙের ল্যাগেজটা। পুরো ল্যাগেজে পড়েছে অসংখ্য চকলেট, ছোট ছোট পুতুল, চুলের ব্র্যান্ড, হাতের ব্রেসলেট, কানের দুল, মেলি সামগ্রী। ভেবেছিল এই এত বছর পর বাড়ি ফিরে প্রথমে মুখ দর্শন করবে, খুব যত্নে তার মান ভাঙাবে। মেয়েটা হয়তো এত বছরে জমে অনেক অভিমান ঝুলি নিয়ে বসে তার সম্মুখীনে। তুর্য সে অভিযোগগুলি ভীষণ মন দিয়ে শুনবে, আদুরে ভঙ্গিতে বউকে বুকে আগলে নিবে। অথচ কী হলো? বাড়ি ফিরে দেখলো তার বউই নেই। তার বিশ্বাসঘাত পরিবার তার ছোট বউটাকে ধরে রাখতে পারেনি। তুর্য বসে পড়ল বউয়ের আনা গোলাপি রঙের ল্যাগেজটা হাত বুলাতে বুলাতে ব্যস্ত হয়ে পুরনো স্মৃতি চারণ করলো। আজ থেকে 7 বছর আগে, তখন তুর্যের বয়স মাত্র 20, সদ্য তত্তাজা এক যুবক। শরীরে টকবক করছে রক্তের দাপট। কেবল অনার্স প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষের উন্নতি হয়েছে। ধীরে ধীরে জড়িয়ে পড়েছিল রাজনীতি নামক বেড়াজালে। সারাদিন এদিক ওদিক ছোটাছুটি থাকতো দলের সাথে। ছোটোখাটো এক নেতাও হয়ে গিয়েছিল। তেমন একদিন কলেজ শেষে বন্ধুবান্ধবের সাথে এক সমাবেশে উপস্থিত থাকাকালীন মোজাম্মেল চৌধুরী কল দিয়ে বাড়ি আসার তাগিদ দিল। প্রথমে সভা ছেড়ে তুর্য বাড়ি আসায় রাজি না হলে বাবার জোরাজুরির শেষে রাজি হয়েছিল। মাত্র 1 ঘন্টার মধ্যে ফিরে এলো। বাড়ি ফিরতেই বাবা জানালো তার বিয়ে।
তাও কার সাথে? তার মায়ের এক বান্ধবীর মাত্র 10 বছরের মেয়ে, পঞ্চম শ্রেণীতে পড়ে। মেয়েটাকে সে দেখেছে, বাড়ির কাছাকাছি হয় মেয়েটা প্রায় থাকতো এই বাড়িতে। ছোটোখাটো চঞ্চলদেহী এক মেয়ে, দৌড়ে বেড়াতো পুরো বাড়িময়। তবে কখনো অতটা ভালো করে খেয়াল করে দেখা হয়নি। আজ কিনা তার সাথে বিয়ে, হাঁটুর বয়সী এক মেয়ের সাথে, যার সাথে তার বয়সের পার্থক্য প্রায় 10 বছর। আচমকা এমন সংবাদে হতবুদ্ধি সম্পন্ন হয়ে পড়েছিল তুর্য। কয়েক মিনিট কেটেছিল তার ঘোরের মধ্যে ঘোর কাটাতে। বাবা মাকে চিৎকার করে বলেছিল, এই বিয়ে আমি করব না। কিন্তু কেউ শোনেনি তার কথা। এক প্রকার ধরে বেঁধে বসিয়েছিল বিয়ের পিঁড়িতে। তখন তুর্য দেড় ধরে বসেছিল, কবুল বলবে না। কিন্তু মোজাম্মেল চৌধুরী তুর্যকে তেজ্য করার ভয় দেখিয়ে শেষ পর্যন্ত কবুল বলিয়েই ছেড়েছিল। সেও নিজের ক্রোধ আর জেদের বসে কবুল বলার পর মুহূর্তে বউয়ের মুখ না দেখে বিয়ের আসর ছেড়েছিল। যাওয়ার আগে অন্তত ক্রোধের সাথে বলে গিয়েছে, বিয়ে করতে বলেছ, বিয়ে করেছি, আর বেশি এর থেকে আশা করবে না। আমি এই বিয়ে মানি না, আর কখনো মানব না। বিয়ের আসরের সাথে সাথে তুর্য সেই যেদিনে বাড়ি ছিল উঠেছিল হোস্টেলে। বাবা মা বাড়ির সবাই অনেক চেষ্টা করেও বাড়ি ফেরাতে পারেনি ছেলেকে। সেই ক্রোধের বসে মাত্র তার 1 মাসের মাথায় দেশ ছেড়েছিল সে। ধীরে ধীরে ক্রোধ কমলেও অবিচল মন বারবার জানান দিল সে বিয়ের কথা। হোক জোর করে বিয়ে, কিন্তু বিয়েটা তো তার হয়েছে। তবে বয়সের পার্থক্য কথা ভেবে তুর্য দমাতে চেয়েছিল নিজের ভিতরকার চেতনাকে, কিন্তু পারেনি। দিন দিন কেমন এই ছোট্ট মেয়েটার প্রতি অনুভূতি প্রখর রূপ ধারণ করতে শুরু করলো। অদৃশ্য এক পিছুটান অনুভব করলো তার ফেলে আসা বউয়ের প্রতি। এই বুঝি পবিত্র সম্পর্কটা টান, এই বুঝি কবুল বলার মহত্তা। তুর্য প্রাণপণে চেষ্টা করেছিল নিজেকে দমাতে। ছোট্ট মেয়েটা থেকে মন সারাতে ঝুঁকতে চেয়েছিল অন্য নারীর প্রতি, কিন্তু সে পারেনি। কোনো মেয়ের পানে পুরোপুরি তাকাতে গেলে ভিতর থেকে বাধা দিত কেউ একজন। স্বপ্নে এসে ছোটোখাটো মেয়ে শাসিয়ে বলতো, আমি ব্যতীত অন্য মেয়ে কোনো পানে তাকাবেন না, তাহলে গলা টিপে মেরে দিব। ধীরে ধীরে সময় গড়ালো আরও। তুর্য বাধ্য হয়ে এক পিছুটানে আটকে গেল বাজেভাবে। একটা সময় বুঝলো সে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছে তার বাচ্চা বউকে। অদেখা, না মানা বউ ডাকাতের ন্যায় গ্রাস করে নিয়েছে তুর্যের হৃদয়কে। দিনে দিনে বউয়ের জন্য অস্থিরতা বাড়তে লাগলো। বারবার সে ফিরতে চেয়েছিল দেশে, কিন্তু সে পথ সে নিজেই বন্ধ করেছে। পড়াশোনা না করে দেশে ফেরা সম্ভব ছিল না। দিনের পর দিন ছটপটিয়ে মারছে। একটা বার বউয়ের মুখ দেখার জন্য হৃদয় উতলা হয়ে উঠেছিল বারবার। বারবার কথা বলতে ইচ্ছে হচ্ছিল বউয়ের সাথে। একটা বার কণ্ঠ শুনতে ইচ্ছে করছিল, তবে চোখ লজ্জায় কাউকে সে কথা বলতে পারেনি। যেভাবে বউ মানাবে না বলে দেশ ছেড়েছিল, তাতে কারো কাছে বউয়ের কথা জিজ্ঞাসা করতে লজ্জা হয়েছিল। আর বাড়ির লোক কখনো যেচে তার বউয়ের কথা বলেনি। তবে তুর্য ভেবেছিল তাকে যেভাবে জোর করে বিয়ে করেছিল তেমনভাবে তার বউটাকে জোর করে আটকে রাখবে, কিন্তু রাখে নেই। বিশ্বাসঘাতক করেছে তার সাথে। এক রাজাকারের পাল্লায় পড়ে ঘসেটি বেগমের ন্যায় আচরণ করেছে। কোনো রকমের পড়াশোনা 5 বছরের করে অবশ্য দেশে ফিরতে চেয়েছিল তুর্য, কিন্তু মোজাম্মেল চৌধুরী ব্যবসার কাছে আটকে দিলে আবারও। শেষে সব কাজের অবসান ঘটিয়ে দেশে ফিরল প্রায় 7 বছর পর। আর ততদিনই সে বউ ছাড়া। কি এক যন্ত্রণার ব্যাপার! ভোরের আলো ফুটেছে, নীল সুন্দর আকাশটা গ্রাস করে নিয়েছে উজ্জ্বল এক সূর্য। প্রতিদিনের তুলনায় আজ সে একটু বেশিই দীপ্ত ছড়াচ্ছে। নিজের কক্ষ থেকে অফিসে উদ্দেশ্যে একদম তৈরি হয়ে এলো তুর্য। ফর্সা শরীরে জড়িয়েছে কালো প্যান্ট, সাদা শার্ট, কাজে ঝুলছে একখানা কালো কোট। এর মধ্যে দেখতে পেল প্রায় দিন পাঁচেকের মতো কেটে গেছে। তুর্য প্রাণপণে এই কয়েকদিন চেষ্টা করছে নিজের বউকে খুঁজে পাওয়ার। বাবা মা পাড়া প্রতিবেশীর কাছে খোঁজ নিয়েছে, চাপ সৃষ্টি করছে। এখনও অবধি এইটুকু জানতে পেরেছে তার রাজাকার শ্বশুরের নাম পলাশ শিকদার, আর তার শাশুড়ির নাম সুফিয়া বেগম, আর তারা রাজশাহীতে গিয়েছে। কিন্তু তারা এখন রাজশাহীর ঠিক কোন স্থানে আছে সে খবর কেউ জানে না। তাছাড়া তারা এখান থেকে চলে গিয়েছে অনেক বছর, তাই এখানকার কারোর সাথে তেমন যোগাযোগ নেই। ধূপ করে পা ফেলে তুর্য এসে বসলো খাবার টেবিলে, কাদের কোটটা ঝুলিয়ে রাখলো চেয়ারের সাথে। তুর্যর মা, বাবা, ছোট ভাই তৌফিক, তারেক আর ছোট্ট চাচা চাচিরা খেতে বসে পড়ছে টেবিলে। তুর্য নিজের প্লেট খাবার নিতে নিতে বলল, মা, আমার বউটা কেমন ছিল জানি না। তখনই এরকম কাট কাট কণ্ঠে জবাব দিল। বিরক্ত চোখে মুখ কুঁচকে গেল তুর্য। এই কয়েকদিন ধরে বউয়ের একটা ছবি চেয়েছিলে, তার মা দিতে পারেনি। এখন অন্তত এইটুকু তো বলবে তার বউকে দেখতে কেমন? না, তাও বলতে চাইছে না। কপালে ভাঁজ ফেলে তুর্য তাকালো নিজের বাবার তেনে। সন্ধিয়ান সুরে প্রশ্ন করলো, আব্বু, তোমার শ্বশুর বাড়ির লোকজনের সাথে কি ঘসেটি বেগমের কোনো সম্পর্ক ছিল, মানে পূর্বপুরুষ? থামলো তুর্য, আবার বলল, সরি, ওই পূর্বপুরুষ হবে না, পূর্ব নারী। ঘসেটি বেগম কি তাদের পূর্ব নারীদের মধ্যে কেউ একজন ছিল? ছেলের কথায় কিছুটা অবাক হলেন মোজাম্মেল চৌধুরী। তার শ্বশুরবাড়ির সাথে আবার ঘসেটি বেগমের সম্পর্ক থাকবে কেন? অবাক কণ্ঠে মোজাম্মেল চৌধুরী শুধালেন, কেন? নয়তো তোমার বউ এই ঘসেটি বেগমের মতো আচরণগুলো কোথা থেকে পেয়েছে বলো তো? তহমিনা বেগম কটপট করে
তাকালেন ছেলের পানে। এই ছেলের জন্য কিনা সে রাত দিন এক করে কেঁদেছে, বারবার অনুতপ্ত হয়েছে এটা ভেবে যে তার ছেলের জন্য জীবন নষ্ট হয়েছে। সে যদি খুনাক্ষরে টের পেতেন তার ছেলে দিনে দিনে বিদেশের মাটিতে এমন বজ্জাত পয়দা হয়েছে, তাহলে দেশে আসতে বারণ করতেন। অবশ্য কল করে বলেই দিতেন, তোমার দেশে ফেরার দরকার নেই, তুমি ওই দেশের মাটিতে ঘাঁটি গাড়ো। তবে তহমিনা বেগমে মুখে বললেন না কিছু। এ ছেলের সাথে কথা বলে মানে নিজের পায়ে নিজে কুড়োর মারা। এর রন্ধ্রে রন্ধ্রে এখনও মিশে আছে বজ্জাতি আর নির্লজ্জতা। এরপর আর খাবার টেবিলে কথা হলো না তেমন, চুপচাপ হয়ে গেল সবাই। তুর্য খেয়ে বেরিয়ে পড়ল। আজ রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবে, পুরো রাজশাহী চষে ফেলবে, তবুও তার বউকে চাই। ব্যস্ত সড়ক গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আবার ক্ষণিক পরপর ধীর গতিতে চলছে গাড়িগুলো। সময় দুপুর গড়িয়ে প্রায় বিকেলে ঠেকেছে। তুর্যরা কেবল রাজশাহীতে ঢুকছে, ছোটোখাটো একটা জ্যামে পড়ে আছে তাদের গাড়ি। আরুষের সামনে ড্রাইভিং সিটে বসে আছে, আর পিছনে সিটে বসে ল্যাপটপে নিজের কিছু কাজ সারছিল তুর্য। আরুষের গাড়ি জানলার গলির সামনে সম্মুখে পানে দেখলো জ্যাম ছেড়ে, তবে তাদের সামনের গাড়িটা চলছে না। ছেলেটা ওদিক ওদিক পর্যবেক্ষণ করে দেখলো সামনে গাড়ির পাশে ফাঁকা আছে, তাহলে ওভারটেক করাই যায়। বাংলাদেশের রাস্তায় ওভারটেক করা কি সাধারণ একটা ব্যাপার? মুখে গাড়িটা এটা ওভারটেক করতে হুট করে কেউ একজন এসে পড়লো গাড়ির সম্মুখে। হকচকিয়ে উঠলো আরুষ, দ্রুত ব্রেক কষলো। হাজার ব্রেক কষার বেজায় বিরক্ত হলো তুর্য। হাতের ল্যাপটপটা পড়ে যেতে যেতে ধরে ফেললো। কপালে ভাঁজ পেলে উদ্যত হলো কিছু শক্ত কথা বলতে, তবে সম্মুখভাগের অবস্থা অবকলন আর কিছুই হলো না। বিরক্ত ভঙ্গিতে আবার দৃষ্টি নিক্ষেপ করলো ল্যাপটপে। আরুষ হন্তদন্ত হয়ে গাড়ি থেকে বের হয়ে দেখলো কলেজের পোশাকে একটা মেয়ে বসে আছে গাড়ির সম্মুখে। বসে আছে কিছু একটা নিয়ে টানাটানি করতে ভীষণভাবে। আরুষ এগিয়ে গিয়ে গেল তার দিকে। অপরাধীর ন্যায় বলল, দুঃখিত, আমি বুঝতে পারিনি। মেয়েটা চোখ তুলে তাকালো আরুষের পানে। গোল গোল চেহারায় দারুণ এক সে কন্যা, উজ্জ্বল শ্যামবর্ণা মুখশ্রীতে কণ্ঠ। আরুষের কণ্ঠে শুনে যেন খেপে গেল, আরও মুহূর্তে অগ্নিমূর্তি ধারণ করলো। গলা থেকে কিছু একটা খুলে উঠে দাঁড়ালো, ঝাঁঝালো কণ্ঠ বলল, কিসের দুঃখিত? দেখে শুনে গাড়ি চালাতে পারেন না? দেখেছেন আপনার জন্য আমার কত বড় ক্ষতি হয়ে গেল? হাতটা ছুলে গেছে, কলেজের কাঠটা আপনার গাড়ির নিচে পিষে ইন্তেকাল করেছে। আরুষের পূর্ণ দৃষ্টিতে তাকালো মেটার পানে। সত্যি কুনুইয়ের কাছ থেকে ছুলে আছে মেটার, লাল রক্তের আবির্ভাব দেখা যাচ্ছে। আসলে দোষ আরুষের, সে দেখেছে তার সম্মুখে গাড়িটা দাঁড় করানো। তখনই বুঝে যাওয়া উচিত ছিল সামনে কোনো ঘাপলা আছে, নয়তো জঞ্জাট ছাড়তে গাড়িটা এগোচ্ছে না কেন। কিন্তু সে করেনি, উল্টো দুর্নীতি করে পাশ থেকে একটু ফাঁকা জায়গা দেখে গাড়ির সামনে তুলেছে। অনুতপ্ত হলো ছেলেটা, আমটা আমটা করে বলল, দুঃখিত। কিসের দুঃখিত? আপনার দুঃখিত ধুয়ে ধুয়ে কি আমি পানি খাবো? কত বড় সাহস! সামনে গাড়ি দাঁড় করানো থেকে পিছন থেকে গাড়ি সামনে ঠেলে দিয়েছেন। থামলো মেয়েটা, আবারও ঝাঁঝালো কণ্ঠ বলল, এই, আপনাকে গাড়ি চালানোর লাইসেন্স কে দিয়েছে? আমি আপনার গাড়ি চালানোর লাইসেন্স নেব এক্ষুনি, বেয়াদব ড্রাইভার। আরুষ কাচুমুচু করলো, হয়তো এবার একবার দুঃখিত বলতে চাইলো, তবে সে মুখ খোলার আগেই গাড়ি থেকে বেরিয়ে এলো ভারী এক কণ্ঠস্বর। তুর্য ল্যাপটপ দৃষ্টি রেখে গম্ভীর কণ্ঠে বলল, কিছু টাকা ধরিয়ে দিয়ে বিদায় করো এটাকে আরুষ। তুর্যের কথা শুনে ফুঁসে উঠল মেয়েটা। গাড়ি খোলা জানলায় অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো তুর্যের পানে। দাঁতে দাঁত চেপে উদ্যত হলো কিছু শক্ত কথা বলার জন্য, তবে সে সুযোগ আর হয়ে উঠল না। সামনে বাস থেকে ডাক পড়লো তার আগে। বাসের জানালাটা থেকে অন্য আরেকটা মেয়ে হাত বাড়িয়ে বলল, এই ছেমনি, গাড়ি ছেড়ে দিচ্ছে, তাড়াতাড়ি আয়। মেয়েটা আর কথা বাড়ানোর দ্রুত সুচালো দৃষ্টি শেষ করে একবার সে তাকালো তুর্য এবং আরুষের পানে, যেন দৃষ্টি দিয়ে বুঝিয়ে গেল, তোদের আমি দেখে নেব, সাহস থাকলে আমার সামনে পড়ে যাবার। এইটুকু মেয়ের এমন ধারালো দৃষ্টি প্রথমে আরুষ ভড়কে গেল, পরক্ষণে নিজেকে সামলে নিল। মেয়েটা দৌড়ে যাওয়া গেল বাসের পানে। আরুষ অস্থির নিঃশ্বাস ফেলে গাড়ির দিকে যেতেই চোখ পড়ল চাকার নিচে থাকা কলেজের কার্ডটার দিকে। ছেলেটা একটু ঝুঁকে কৌতূহলবশত হাতে তুলল কলেজের কার্ডটা। কার্ডের উপরের অংশের ছবিটা নষ্ট হয়ে গেছে। ছবি বা কলেজের নাম বোঝা যাচ্ছে না তেমনভাবে। মেয়েটার নাম পরিচয় এখনও স্পষ্ট। আরুষ পড়ল মেয়েটার নাম পরিচয়, চমকে উঠলো, সাথে হাত পা কাঁপন শুরু করলো। এটা কি সত্যি নাকি ভুল দেখছে? আরুষ আবার পড়ল কার্ডে থাকা মেয়েটার নাম ও পরিচয়। ঘাড় বাঁকিয়ে একবার তাকালো তুর্যর পানে। তার কি এখনই তুর্যকে কিছু বলা উচিত নাকি চেপে যাওয়া উচিত? উত্তর পরে যদি তুর্য কিছু জানতে পারে তবে নিঘাত কুচি কুচি করে কেটে ফেলবে তাকে। এলোমেলো পা ফেলে তুর্যের পানে এগিয়ে গেল আরুষ। এদিক ওদিক নজরে ঘুরি বলে, স্যার। তুর্য ল্যাপটপে কিবোর্ডে হাত চালাতে চালাতে বললো, গাড়ি ছাড়বি নাকি আমি এই মাঝ রাস্তায় অন্য ড্রাইভারের খোঁজ লাগাবো? আরুষ ঢোক গিলল, আমতামতা করে বলল, স্যার একটু আগের মেয়েটা। কী হয়েছে? মেয়েটা তার কলেজ কার্ড ফেলে গেলেছে। তুর্য বিরক্ত হলো। ছেলেটা মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে কি মেয়ে করে হেদিয়ে মরছে। কণ্ঠে বেশ বিরক্ত নিয়ে তুর্য বলল, তো কলেজ কার্ড অনুযায়ী মেয়েটার নাম পিথা ইসলাম, বাবার নাম পলাশ শিকদার, মায়ের নাম সুফিয়া।
ল্যাপটপের কিবোর্ড হাত থেমে গেল তুর্যর। তড়িৎ গতিতে সে ফিরে তাকালো তো আরুষের পানে। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না ছেলেটা। অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি বললি তুই? আবার বলতো। আরুষ একবার উল্টে পাল্টে কলেজের কার্ডটা, তারপর বলল, স্যার, এই মেয়েটা সম্ভবত আপনার মুরগির বাচ্চার মতো বউ। কার্ডের জন্ম তারিখ অনুসারে এই মেয়েটার বয়স 17। তুর্য নিজের কোল থেকে ল্যাপটপ পাশে রাখলো, হুড়মুড়িয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো, ব্যস্ত ভঙ্গিতে আশেপাশে দৃষ্টি নিক্ষেপ করলো, অস্থির কণ্ঠে শুধালো, কোথায় আমার বউ, কোথায়? আরও হাত দিয়ে সম্মুখের দিকে একটা চলন্ত বাস দেখিয়ে দিল, মিনমিনিয়ে বলল, আপনার বউ ওই বাসে চলে গেছে। তুর্য তাকালো বাসের পানে, কপাল কুচকে বলল, তাহলে তুই এখানে এখনো দাঁড়িয়েছিস কেন? আহাম্মক, তাড়াতাড়ি বাসটার পিছু নে। আরুষ ব্যস্ত পায়ে গাড়িতে উঠে বসলো। তুর্য উঠে বসতে গাড়ি স্টার্ট দিল, ছুটে চললো বাসের পিছু পিছু। কিন্তু হায়, ভাগ্য বুঝে এবারও সহায় হলো না। কিছুটা দূরে গিয়ে আবার জ্যামে পড়ে বাসটা হারিয়ে ফেললো তুর্য আর আরুষ। হতাশ হলো তুর্য, গাড়ির ছিটের সাথে গা এলিয়ে দিয়ে থমথম কণ্ঠে বলল, একবার দেখা পাই আমার বেয়াদব বউটাকে, আগে 2-4টা থাপ্পড় মেরে নেব, তারপর আদর ভালোবাসা। জ্বালিয়ে মারছে শুধু আমায়। আরও চুপ করে রইল, উত্তর দিল না কিছু কোনো। কিঞ্চিত সময় পর আবার নিজের মুখ খুলল, হতাশ কণ্ঠে বলল, আমার বউকে খুঁজে মরছি আর বউটা আমার থেকে পালিয়ে বেড়াচ্ছে। এবার মুখ খুলে আরস মিনমিনি করে বলল, কিন্তু স্যার, আপনার বউ তো জানেই না আপনি তো আমাকে খুঁজছেন। তেতে উঠল সূর্য, দাঁতে দাঁত চেপে বলল, কেন জানবে? মাত্র 10 বছর বয়সে আমার মতো একটা দামড়া ছেলেকে বিয়ে করে জামাই জুটি ফেলতো, অথচ তার জামাই যে তাকে খুঁজে পারে তা জানে না। লেদা বউ আমার। ফোঁসফোঁস করে কয়েকটা বার নিঃশ্বাস ফেলল তুর্য, চোখ বন্ধ করে নিল সিটের সাথে মাথা এলিয়ে। কিঞ্চিত অতিবাহিত হতে কিছু একটা ভেবে ধপ করে চোখ খুললেও তুর্য সোজা হয়ে এসে বলল, আমার বউ কি আমাদের গাড়ির সামনে পড়ে কোনো ব্যথা পেয়েছে? আরও আমতা আমতা করে শুরু করলো। এখন যদি সে বলে যে মেয়েটার হাত ছুলে গেছে, তাহলে কেমন রিয়াক্ট করবে তুর্য? নিশ্চয় তাকে এই মাঝ রাস্তায় ফেলে গাড়ি ফেলে দিবে। আর যদি বলে বা মিথ্যে বলে, তবে পরে জানতে পারলে ঘাট থেকে মাথা আলাদা করে দেবে। সে হিসেবে সত্যি বলাটাই বাঞ্ছনীয়। আরও সময় নিল একটু, অতঃপর তুতলিয়ে বলল, হাতের কুনুইটা একটু ছুলে গেছে, রক্ত বেরিয়েছে। তুর্যর বুকটা ছ্যাদ করে উঠল। এতদিন বউকে একটু খুঁজে পেয়েছিল, তাও বউটা তার তরফ থেকে আঘাত নিয়ে গেল। মুহূর্তে চেতে গেল তুর্য, খ্যাপাটে কণ্ঠে বলল, এই, তুই দেখে শুনে গাড়ি চালাবি আহাম্মক? আজ তোর জন্য আমার মুরগির বাচ্চার মতো বউটা আঘাত পেল। তোর জন্য গাড়ি চালানোর লাইসেন্স আমি কেড়ে নেব বেয়াদব। এই তোকে গাড়ির লাইসেন্স চালানো দিয়েছি কে বললো তো? আরুষ বলল, মহা ফ্যাসাদে। যেমন স্বামী তেমন স্ত্রী, দুজনের নজর তার নিষ্পাপ লাইসেন্সের উপর। তবে এই লাইসেন্স তুর্যই তাকে এনে দিয়েছিল। আরুষ ঘাট বাঁকিয়ে তাকালো তুর্যর পানে, কিছুটা ঠান্ডা কণ্ঠে বলল, লাইসেন্স তো দিয়েছে সরকার, তবে এই লাইসেন্স করার পিছনে টাকা ঢেলেছেন আপনি। আরুষ কথায় থতমত খেয়ে গেল তুর্য, আমতা আমতা করে বলো, মেয়েটা বদমাইশ, চোখ কোথায় রাখি গাড়ি চালাস? বাসর সারার আগে বউকে আমার পিষে দিয়ে আমার বিধবা করার পায়তারা করছিলি, মির্জাফরের বংশধর কথাকর। রাতের পরে দিনে দেখা মিলছে, সকালে সূর্যটা ধীর গতিতে তার উজ্জ্বলতা বাড়াচ্ছে। সকালে তো তুর্য নেমে পড়ছে তার বউয়ের খোঁজে। সকালে এখানে আসতে আসতে বিকেল গড়িয়েছে, তারপর আবার হোটেল ঠিক করেছে, হোটেলে উঠে তাই আর গতকাল খোঁজাখুঁজির সুযোগ পায়নি। এছাড়া যেহেতু রাজশাহী এই এলাকায় মেয়েটা দেখা মিলছে এবং কলেজের কার্ড পেয়েছে, তার মানে মেয়েটা এই এলাকায় থাকবে এবং এই এলাকার কোনো কলেজে পড়বে। তুর্য 2টা কলেজের খুঁজে ফেলেছে ইতিমধ্যে, কিন্তু বউয়ের দেখা পায়নি কোথাও। তুর্য বুঝে না, শহরের বুকে একটা এলাকাতে এত কলেজের কী প্রয়োজন? একটা কলেজ হলেই তো পারতো। এখনও আশেপাশে 2-3টা কলেজ আছে, এই 2-3টায় খুঁজে না পেলে আবার নতুন করে খোঁজ লাগাবে বউয়ের। ছেলেটার ভাবনার মধ্যে তারা এসে থামলো একটা মহিলা কলেজের সম্মুখে। আরুষ আর তুর্য একসাথে নামলো গাড়ি থেকে। গেট পর্যন্ত থেকে পকেট থেকে প্রবল ঝংকার তুলে বেজে উঠল তুর্যর মুঠোফোনটা। ছেলেটা পকেট ঘেটে মোবাইল বের করে দেখলো, মোবাইলের স্ক্রিনে তন্ততন্ত হয়ে ছুটে আসছিল কলেজের পানি। ঘুম থেকে উঠতে উঠতে আজ দেরি হয়ে গেছে। কাল হাতের ব্যথায় রাতে ঘুমাতে পারেনি একটু, শেষ রাতে একটু ঘুমিয়েছিল, ফলস্বরূপ উঠতে উঠতে দেরি হয়ে সকাল আর কলেজে আসতে দেরি হয়। পিতা হাত উঁচিয়ে হাত ঘড়ি দেখল, ক্লাসের বাকি আর মাত্র 5 মিনিট। দ্রুত পা চালালো, হন্তদন্ত হয়ে কলেজে ঢুকতে গিয়ে বাধা পড়ল। কারো শক্তপোক্ত বক্ষের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ল। গতকালে আঘাতপ্রাপ্ত স্থানে আবারও আঘাত পেল। চোখ মুখ কুচকে বলল, আহা, মূলক ব্যথা তোর, ধ্বনি তুলে বলল মেয়েটা। ব্যথার স্থানে আবারও ব্যথা পেয়ে চোখ জোড়া টলমল হয়ে গেল। মাথা তুলে দিকে তাকাতে আবিষ্কার করলো অতীব মাত্রায় এক সুদর্শন যুবক কানে মোবাইল নিয়ে বেশ গম্ভীরভাবে কথা বলছে কারো সাথে। এদিকে তার হাতির মতো দেহের সাথে ধাক্কা খেয়ে এক রমণী যে নাজেহাল অবস্থায় মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, সেদিকেও বিন্দুমাত্রায় ভ্রুক্ষেপ নেই যুবকের। পিতার রাগ লাগলো, ডাগর ডাগর নয়ন এসে তাকালো সুদর্শন যুবকের পানে। কালো প্যান্টের উপর শুভ্রা রঙের একখানা শার্ট জড়িয়েছে যুবক, গলার কাছে একখানা কালো রঙের ঝুলন্ত চশমা। পিতা তাকালো লোকটা
লোকটার মুখে। একটু বেশিই ফর্সা মনে হচ্ছে, কেমন ইংরেজদের মতো। ফর্সাকালে আবার গাঢ় চাপদারি স্থান, কিঞ্চিত মাত্রায় বড় চুলগুলো পিছনের দিকে ঠেলে রাখা। পিতা ভুরু কুঁচকে এলো। লোকটা কোথায় যেন দেখেছে মনে হচ্ছে। হ্যাঁ, এ তো সেই গতকালের লোক। সে গাড়ির সাথে ধাক্কা খেয়ে লেগেছিল পিতার। লোকটা টাকার গরম দেখেছিল। ভাগ্যিস এই লোকটাকে দেখে ক্র্যাশ খেতে খেতে বেঁচে গেছে, নয়তো এমন একটা ব্রিটিশ লোকের উপর ক্র্যাশ খেয়ে জীবনটাই বরবাদ হয়ে গেল। মানুষ সুদর্শন হলে যে তার মন সুন্দর হয়, এই লোকটাই তার জলজন্ত প্রমাণ। নাক মুখ কুঁচকে নিচ থেকে উঠে দাঁড়ালো পৃথা। তার কানে বেজে উঠল তুর্যের গলা গতকালের সেই কথাটা। কিছু টাকা ধরিয়ে দিয়ে বিদায় করে এটাকে। কথাটা মনে পড়তে ক্রোধে ফোঁস করে বলে উঠল, সে কি ভিক্ষুক নাকি যে টাকা দিয়ে বিদায় করবে, নাকি টাকার জন্য ষড়যন্ত্র করে লাফিয়ে গিয়ে তার গাড়ির সামনে পড়েছিল? দুর্নীতি তারা উল্টো ট্রাফিক নিয়ম ভেঙে গাড়ি সামনে তুলে দিয়ে জখম করেছিল তাকে। টাকার বিষয়টা বেশ অপমান লেগেছিল পিতার। এমনিতে মেয়েটা বড্ড শান্ত, কিন্তু এই টাকার অপমান মেনে নিতে একদম ইচ্ছুক নয় সে। অবশ্য টাকার কথাতে সে বললেও মেয়েটা এতটা রাখতো না। গতকাল আর আজকের রাত নিয়ে তুর্যের পানে অগ্নিদৃষ্টি তাকালো মেয়েটা। কণ্ঠে ক্রোধ এঁটে বলল, এই বড়লোক অহংকারী ছেলে, আপনি আমাকে ধাক্কা মেরে ফেলে দিলেন কেন? তুর্য ভুরু কুঁচকে মেয়েটার কথায় মোবাইলে থাকা ব্যক্তিকে বলল, পরে কথা বলছি। কলটা কাটলো। আশেপাশে তাকিয়ে দেখলো, জি আমাকে বলছেন? আপনাকে ছাড়া তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না, আর ধাক্কাটা আপনার হাতির মতো দেহের সাথেই লেগে আছে আমার। তুর্য চোখ বড় বড় হলো, নিজের দেহের পানে তাকালো। যথেষ্ট সুঠাম অধিকারী তুর্য, আর এই মেয়ে কিনা তাকে বলছে হাতির মতো। তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, তুমি আমাকে বললে আমাকে হাতির মতো দেহ? নিশ্চয় চোখ নষ্ট তোমার। চোখের ডাক্তার দেখাও অতি দ্রুত। থামলো তুর্য আবার। আমি ধাক্কা মেরে ফেলে দেই? বরং তুমি আমার এই পাটকাঠির মতো দেহ নিয়ে মাছির মতো আমার উপর উড়ে এসে পড়েছিল। আমি আবার আমার দেহের উপর কোনো মশা মাছি সহ্য করতে পারি না, তাই টোকা মেরে ফেলে দিছি। তিতা ফুঁসে উঠলো, দাঁতে দাঁত চেপে বলল, এই আমি কি বললাম আপনি? আমি পাটকাঠির মতো? মোটেও না। আমি একদম ঠিক আছি, ব্রিটিশ লোক একটা। তুর্য কটমট করে তাকালো পিঠার পানে, অন্তত ক্রোধের সাথে শুধরল। কি বললে তুমি? আমি ব্রিটিশ লোক? দেখতে শুনতে তো ব্রিটিশদের মতো, অবশ্য মনটা ব্রিটিশগিরি ভরপুর। মুখ সামলে কথা বলো বেয়াদব মেয়ে। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? মুখ বাঁকালো পিতা, ভেঙচি কেটে বলো, জানি তো। 1947 সালে ব্রিটিশরা ভারত ছেড়ে পালানোর সময় তাদের কোল থেকে ভুলবশত বাংলার মাটিতে পড়ে যাওয়া ব্রিটিশদের বাচ্চা আপনি। রন্ধ্রে যার ব্রিটিশগিরি, ব্রিটিশদের বংশধর কোথাকার। একটুখানি 5 আঙ্গুলের মেয়ে বড়দের সামনে কিভাবে সম্মান করতে হয় জানো না তুমি? পরিবার থেকে এটুকু শিক্ষা পাওনি নাকি অভদ্রমে? পিতা চোখ বড় বড় রাখলো, দৃঢ়কণ্ঠে বলল, পরিবার থেকে ঠিকই শিক্ষা দিয়েছে, তবে সম্মান বড় ছোট দেখেই হয়, হয় মানুষের মন মানসিকতা আচরণ দেখে। আমি অবশ্যই কোনো অহংকারী টাকা গরমওয়ালা ছেলেকে সম্মান করি না। গতকাল পিতার কথার মধ্যে তুর্যের মোবাইল বেজে উঠল। মোবাইলের স্ক্রিনে আরুষের নাম দেখে কলটা ধরল সে। পিতার পানে এক পলক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, হ্যাঁ আরুষ বলো। আরুষ তেমন কথা বাড়ানো সরাসরি বলল, আপনার মুরগির বাচ্চার মতো বউকে পেয়ে গেছি, ভিতরে আসুন। তুর্যর কলিজাজ কিন্তু শীতল হলো। একটু আগে চটে যাওয়া মেজাজটা ঠান্ডা হলো মুহূর্তে। কল কেটে তাকালো পিঠার পানে, ফুরফুরে মেজাজ বলল, নিহাত মন মেজাজটা ভালো হয়ে গেছে আমার ভিতরে। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা পড়ে গেছে, নয়তো তোমাকে দেখে নিতাম বেয়াদব মেয়ে। কথা বলে কলেজের ভিতরে পা বাড়ানোর তুর্য পিছন থেকে পিতা মুখ পাকালো, গলা উঁচু করে বলে, আরে যান যান অহংকারী ব্রিটিশ পুরুষ। তুর্য শুনল পিতার কথাগুলো, আর তবে পাত্তা দিল না। এখন তার মন পড়ে আছে কলেজের ভিতরে। এতদিনের অপেক্ষা বুঝি শেষ হলো। মুরগির বাচ্চার মতো বউটাকে একটা দর্শনের জন্য মনটা আনচান আনচান করে উঠল। পিতা আর কিছু বলল না, পিছনে ঘুরে রওনা হলো নিজের বাড়ির উদ্দেশ্যে। আজ আর ক্লাস করবে না, এমনি দেরি হয়ে গেছে। কলেজের গেটে স্যাররা এখন বাইরে দাঁড় করিয়ে রাখবে। তার থেকে বরং বাড়িতে গিয়ে বাবা মার হাতে ক্ষত দেখিয়ে কেঁদে কেঁদে কলেজে কল দিয়ে অনুপস্থিতি, তাই ক্লাস করতে পারিনি এটা বলে দিব। সময় গড়ালো। তুর্য বেশ কিছুক্ষণ বসে রইল প্রধান অধ্যাপকের কক্ষে, কিন্তু পিঠার দেখা নেই। দপ্তরে এসে জানায় পিঠা আজ কলেজে আসেনি। এবার হতাশ হলো তুর্য, বিড়বিড়ে বলল, ফাঁকিবাজ বউ একটা। তবে এবার আর ভুল করলো না ছেলেটা। কলেজ কর্তৃপক্ষ এবং পিতার সাথে পড়া ছাত্রীদের থেকে মেয়েটার বাসার ঠিকানা নিয়ে অতঃপর যাত্রা শুরু করলো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। ক্ষণিকের সময়ের মধ্যে তুর্য এসে পৌঁছালো পুথাদের বাড়িতে। বেশ বড়সড় শৌখিন বাড়ি। তুর্য ওষ্ঠ বাকি হাসলো। আরুষের পানে তাকে বলল, নিশ্চয়ই আমার শ্বশুর আমার মুরগির বাচ্চাটাকে মুখটা আটকে রেখে রাজাকারের মতো ওর টাকা মেরে দিয়ে এত সুন্দর বাড়িটা করেছে। আরুষ প্রতিউত্তর করলো না। এমনি তুর্য এই কথার পরিপ্রেক্ষিতে কী বলা উচিত তার জানা নেই। তুর্য এগিয়ে গেল পিঠার ঘরের সামনে ওকে, কলিং বাজাতে হাত বাড়িয়ে ফিরিয়ে নিল। নিজেকে একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল যে সব পরিপাটি আছে কিনা। প্রথমবার শ্বশুরবাড়ি এসেছে, যদি কারো নজর না কাটতে পারে
তবে এত সুদর্শন হয়ে লাভ কি? নিজের পর্যবেক্ষণে সন্তুষ্ট না হলো ছেলেটা আরুষের পানে তাকিয়ে বলল, সব ঠিক আছে তো আরুষ? আরুষ আপাতমস্তক পর্যবেক্ষণ করলো তুর্যর, অতঃপর হাসি মুখে বললে, একদম স্যার। তুর্য আশ্বস্ত হলো, হাত বাড়িয়ে বাজালো কলিং বেলটা। মিনিট খানেকের মধ্যে একজন যুবক এসে দরজাটা খুললো। নম্রকণ্ঠে তুর্যকে প্রশ্ন করলো, জি, আপনারা কারা? কাকে চাই? এটা পলাশ শিকদারের বাড়ি না? জি। উনি বাড়িতে আছেন? হ্যাঁ। আপনারা ভিতরে আসুন। তুর্য আরুষকে নিয়ে ভিতরে ডাকলো। ছেলেটা তাদের দুজনকে বসতে বলে একটু গলা উঁচিয়ে ডাকলো পলাশ শিকদারকে। বলল, বাবা, তোমার সাথে দেখা করতে কারা এসেছে? পলাশ শিকদার নিজের কক্ষে ছিলেন। কেউ তার সাথে দেখা করতে এসেছেন যে কক্ষ থেকে বাইরে এলেন। বসার ঘরে ঢুকতে ঢুকতে বললেন, কই, কারা এসেছে? তুর্য বর্ষা থেকে উঠে দাঁড়ালো, ভালোভাবে তাকালো পলাশ শিকদারের পানে। অনেক বছর আগে দেখেছিল সেই লোকটাকে। আগের মতো তরচাচা এখন আর নেই। চামড়ায় ভাঁজ পড়েছে, চুলগুলো শুভ্র রং ধারণ করেছে, মাথার মধ্যে টাক পড়েছে বিশাল, তবে চেহারায় মিল আছে। তুর্য স্বস্তি পেল, না, সে ভুল স্থানে আসেনি, এটাই তার শ্বশুর। তুর্য এগিয়ে গেল পলাশ শিকদারের পানে, অন্তত নম্রকণ্ঠে বলল, আসসালামু আলাইকুম শ্বশুরমশাই। পলাশ শিকদার ভুরু কুঁচকেলেন, তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো তুর্যের পানে। ছেলেটা বোধহয় চিনলেন না তিনি। আবার শ্বশুর বলে সম্বোধন করছে। পিতা ছাড়া তো কোনো মেয়ে নাই তার। তাহলে এই ছেলে শ্বশুর সে কিভাবে হলো? পলাশ কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, তুমি কে? তুর্য যেন বিস্মিত হলো, তার শ্বশুর তাকে চিনতে পারছে না। কি মর্মান্তিক ঘটনা! তুর্য কাঁদতে গিয়েও কাঁদল না, নিজের মনকে সান্ত্বনা দিল। রাজাকারা ভালো মানুষকে চেনে না। অতঃপর ছেলেটা একটু এগিয়ে গেল পলাশ পানে, নিজের পরিচয় দিতে গিয়ে বলল, আপনি আমাকে চিনতে পারছেন না শ্বশুরমশাই? আমি আপনার একমাত্র মুরগির বাচ্চার মতো, মেয়ের হাঁসের বাচ্চার মতো জামাই, তুর্য চৌধুরী। পলাশ শিকদার চমকালেন, বিস্মিত দৃষ্টি তাকালেন তুর্যের পানে, অবিশ্বাস্য কণ্ঠে বললেন, তুমি তুমি তুর্য? তুর্য হেসে বলল, জি, আপনার একমাত্র মেয়ে জামাই। তুর্যর উত্তর আসার সাথে সাথে গম্ভীর হলো পলাশ শিকদারের মুখশ্রী। তার স্মরণে এলো পিতার বিয়ে, তুর্যর চলে যাওয়া, তার পরবর্তী পরিস্থিতি। মনে মনে কোর জন্মালো বয়স্ক লোকটার। থমথমে কণ্ঠ বলল, হঠাৎ তুমি এখানে? ডিভোর্স দিতে এসছো? তা না, আসলেও চলতো। পিতার সাথে তোমার বিয়ে হওয়ার সময় ওর বয়স কম ছিল, তাই রেজিস্ট্রি হয়নি। আইনি ডিভোর্স ঝামেলা নেই। তবে মুখে তালাক দেওয়ার জন্য একটা বিষয় আছে। যেহেতু তোমাদের বিয়েটা হয়েছিল, তবে তার সামনে না এসে দূর থেকে দিলেই ভালো হতো। থামলো পলাশ শিকদার, আবার বললেন, পিতা এই বিয়ে সম্পর্কে কিছুই জানে না। ওর বয়স তখন মাত্র 10। বিয়ে, সংসার, স্বামী কোনোটারও ওর জ্ঞান ছিল না তেমন। পরবর্তী তুমি ওকে ছেড়ে দিলে। আমরা চাইনি আমাদের ভুলের জন্য ছোট্ট মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাক। তাই এই বিয়ে সর্বদা ওর সম্মুখে আমরা পুতুল বিয়ে বলে উপস্থাপন করি। সুতরাং এখন যদি তুমি ওর সম্মুখে এসে ওকে তালাক দিতে চাও, বিষয়টা হিতে বিপরীত হতে পারে। ওর মনে বিভিন্ন প্রশ্ন জাগতে পারে। আশা করি তুমি বুঝতে পারছো আমার কথা। এই তালাক কথাটা দূর থেকে দিলেই ভালো। পলাশ শিকদার গড়গড় করে কথাগুলো বললেন। হঠাৎ এতদিন পর তুর্যকে সম্মুখে দেখে বেশ চিন্তিত হয়ে পড়েছিল পৌর লোকটা। পিতা অল্প বয়সে তাদের ভুলের কারণে যে মেয়েটা জীবনে কত বড় দুর্ঘটনা ঘটে গেছে তা মেয়েটা জানতে পারলে একদম ইচ্ছুক নন পলাশ শিকদার। সে ভালোভাবে চান না মেয়ের জীবনে আর কোনো দুর্যোগ নেমে আসুক, মন ভাঙুক, তাদের ভুলের বুঝুক। বড় আদরের মেয়ে যে তার, তাই তো এলাকা ছাড়লো। এতদিন ধরে মেয়ের থেকে এত বড় সত্যিটা লুকিয়ে রেখেছেন, আর আজ কিনা সেই সত্যি হেঁটে এসে দাঁড়িয়েছে তার দ্বারে। ছেলেটার প্রতি ভীষণ ক্রোধ জন্মালো, আবার মেয়ের জন্য চিন্তা হচ্ছে। মেয়েটা কোনোভাবে যদি কখনো জীবনে এত বড় সত্যের মুখোমুখি হয়, তবে প্রতিক্রিয়া হবে ভেবে পাচ্ছে না পলাশ শিকদার। তার উপর যদি জানতে পারে বিয়ের দিনে, বিয়ের আসরে তার স্বামী তাকে ত্যাগ করেছে, তখন কি করবে? পলাশ শিকদার ঠিক জানেন তার মেয়ের উপরে ভীষণ চঞ্চল, চটপটে হলো ভিতরে ভিতরে একদম নাজুক, ভীষণ আবেগী। নিজের জীবনে এত বড় সত্যি জানলে হয়তো আরও নাজুক হয়ে পড়বে না। তিনি বেঁচে থাকতে তার মেয়ের উপর কোনো ঝড়ঝাপটা আসতে দেবেন না। এমনিতে তাদের অল্প ভুলের বয়সে মেয়েটাকে অনেক ভোগান্তি পোহাতে হলো। তুর্য শুনল পলাশ শিকদার বলা কথাগুলি, বিস্ময় চোয়ালে ঝুলে গেছে তার। যে বউয়ের জন্য তার এত প্রতীক্ষা, এত অস্থিরতা, সেই বউ কিনা জানেই না বিয়ের কথা। তার রাজাকার শ্বশুর তার এত বড় একটা বিয়েখানাকে পুতুল বিয়ে বলে চালিয়ে দিচ্ছেন। তুর্যর মুখশ্রী থমথমে হলো। গম্ভীর কণ্ঠে সে বলল, আমি কোনো তালাক দিতে আসিনি শ্বশুরমশাই, আমি এসেছি আমার বউকে সাথে করে নিয়ে যেতে। তুর্যর কথায় যেন বিস্ফোরণ ঘটল উপস্থিত সকলের মধ্যে। এতদিন পর ছেলেটা এসে এমন কিছু গল্পে কল্পনা করেননি কেউ। পলাশ শিকদার চুপ করে রইল, বুঝতে চেষ্টা করলো তুর্যের মুখভঙ্গি ছেলেটা কি সত্যি বলছে, নাকি এর পিছনে অন্য কোনো কারণ লুকিয়েছে। পলাশ শিকদার চুপ রইলেও চুপ থাকতে পারল না। তাই দুই ছেলে, পিয়াস আর পিয়াল। এই ছেলেটা যে তুর্যকে বাক্যকর্ণে পৌঁছাতে পারে, মেজাজের পারদ হই হই করে তুঙ্গে পৌঁছে গেল। শুধুমাত্র বাবার নরম কণ্ঠের সম্মুখে থেমে দাঁড়িয়েছিল, কিন্তু এখন আর ধৈর্য কুলালো না।
তার ছোট্ট বোনটার জীবনের সাথে এত বড় একটা খেলা খেলে এখন আবার এসেছে তার বোনকে নিতে। গর্জে উঠল পিয়াস। অন্তত ক্রোধের সাথে বলল, ঠাট্টা করছিস? এতদিন পরে সে তোর সাথে আমাদের সম্পর্ক হাসি ঠাট্টার হলো, এখন আর তা নেই। তুই যেদিন আমার বোনকে বিয়ের আসর ফেলে চলে গিয়েছিলি সেদিনে সে সম্পর্কের ইতি ঘটেছে। তুর্য তাকালো পিয়াসের পানে, দৃঢ়কণ্ঠে বলল, আমি মোটেও ঠাট্টা করছি না, আমি আমার বউকে নিতে এসেছি আর নিয়েই যাব। হুঙ্কার তুলল পিয়াল। তুর্যের পানে তেড়ে গিয়ে বলল, কার বউ? কিসের বউ? এক্ষুনি বেরিয়ে যা তুই আমাদের বাড়ি থেকে। আগে জানলে তোকে বাড়িতে ঢুকতেই দিতাম না আমি। কেউ অস্বীকার করুক আর না করুক, আজ থেকে 7 বছর আগে পিতার সাথে আমার বিয়ে হয়েছিল, সেই অনুপাতে সে এখন আমার বউ, আর আমি বউকে না নিয়ে আমি কোথাও যাচ্ছি না। পিয়াল কোদের বসে আবার তেড়ে গেল তুর্যের পানে। তবে তুর্যকে কোনো আঘাত করার আগে তাকে থামিয়ে দিল পলাশ শিকদার। থমথমে কণ্ঠে সে তুর্যকে বলল, সে কথা তোমার সেদিন ভাবা উচিত ছিল, যেদিন আমার মেয়েকে বিয়ের আসর ফেলে গিয়েছিলে। তাছাড়া সেদিন তো বেশ বড় মুখ করে বলেছে এ বিয়ে তুমি মানো না, তাহলে আজ কি হলো? তুর্যর মুখশ্রী অপরাধী ভাব ফুটে উঠল। নতকণ্ঠে সে বলল, আমি সেদিন ভুল করেছিলাম, আমি জানি। সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি আজ। আমি সবটা মেনে পিতাকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে চাই, কিন্তু আমি আবার পুরনো ভুলের পুনরাবৃত্ত করতে চাই না। আর আমি আমার মেয়েকে কখনোই আর তোমার হাতে তুলে দেব না। তুমি এখন আসতে পারো। ভিতর ভিতর ক্রোধে ফেটে পড়ল তুর্য। ভীষণভাবে বলতে ইচ্ছে হচ্ছে, আমার বউকে আমি নিয়ে যাব, আপনি বাধা দেওয়ার কে? তবে মুখে কিছু বলল না। হাজার হলেও তার শ্বশুরমশাই, তার উপর আজ প্রথম দিন শ্বশুরবাড়ি, শ্বশুরের মুখোমুখি হয়েছে। এদের সম্মুখে নিজের ক্রোধ প্রকাশ করলে আরও খারাপ হতে চাইল। এমনিতে বিগত দিনে কম ভুল করেনি সে। ওষ্ঠ টেনে জোরপূর্বক হাসল তুর্য। চোখ মুখে নিরহ ভাব ফুটিয়ে বলল, দয়া করে আমার সাথে এমন রাজাকারদের মতো ব্যবহার করবেন না শ্বশুরমশাই। আমি আমার ছোটোখাটো মুরগির বাচ্চার মতো বউকে একদম কারোর সাথে ভালো না। আমার বউটাকে দয়া করে আমাকে বিয়ে দিন, আমি চলে যাই। পলাশ শিকবার হতভম্ব বললেন, এই ছেলে নীলজ্জর মতো কি বলছে? ছোটবেলা থেকে যতদূর ছেলেটাকে তিনি দেখেছেন তাতে জানতেন তুর্য রকচাটা গম্ভীর জেদি ছেলে। এখন তো দেখে যাচ্ছে এই ছেলে নীলজ্জ ভীষণ। ভাগ্যিস সেদিন তুর্য বিয়ের আসর ছেড়ে চলে গিয়েছিল, আর বিয়ে মানবে না বলেছিল, নয়তো এই নীলজ্জটা আজ আমার মেয়ের হিসাবে তার গলা বিঁধে থাকতো। অবশ্য না বিঁধে থাকার বাকি কি আছে, এখনও তো তবুও তালাক হয়নি। তার মানে এই নীলজ্জটা এখনও তার মেয়ের জামাই। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে বললেন, বেয়াদব! একদম ঠিক বলেছেন শ্বশুরমশাই। আমার মুরগির বাচ্চার মতো বউটাকে ছাড়া আমি দিন দিন বেয়াদবে পরিণত হচ্ছি। আমার ভেতরে একটু আদব ফিরিয়ে আনতে হলে আমার বউকে আমায় ফিরিয়ে দিন আপনি। একটু দয়া করুন আমার ওপর। পলাশ শিকদার হয়তো বলতে চাইলেন কিছু একটা, কিন্তু তার আগে পিয়াস মুখ খুললেন। বাবার পানে তাকিয়ে বললেন, এইটাকে এখনও সহ্য করছো কেন বাবা? এটাকে তাড়াতাড়ি বের করে দাও। পিঠা একটাবার এ সম্পর্কে জানতে পারলে কী হবে ভেবেছ? পিয়াসের কথা দাঁতে দাঁত চাপড়ে তুর্য বিড়বিড়িয়ে বলল, আগে তো ভেবেছিলাম শুধুমাত্র রাজাকার শ্বশুরমশাই আমার মুরগির বাচ্চার মতো বউকে আটকে রেখেছেন। এখন তো দেখছি রাজাকারের সাথে দুটো আলবদল আলমাস যুক্ত আছে। আরুষ বেরিয়েছিল, তাই তুর্য বিড়বিড়িয়ে কথাগুলো বলে সে ভালোভাবেই শুনেছে সবটা। ছেলেটা একটু ঝুঁকে গেল তুর্যর পানে, ফিসফিসিয়ে বলল, এখন শুধু মোহাম্মদ আলী জিন্নাহ, ইয়াসির খান আর ভুট্টুই বাকি আছে স্যার। তারা আসলেই 16 কলা পূর্ণ। আরুষের কথা শেষ হতে না হতে তার পানে রক্তচক্ষু নিয়ে তাকালো তুর্য। কটমট করে থাকা বলল, চুপ থাকা হাম্বক, এদের কথা একদম মুখে উচ্চারণ করবি না। ঘসিটি বেগম, রাজাকার, আলবদল, আলসামজ, এদের সাথে পারছি না, তার মধ্যে যদি আবার এই 3 বাটপাট চলে আসে, এদের সাথে আমি কি একা মানুষ কুলাতে পারবো নাকি? আরুষ আমতামতা করলো, কিছুটা ভয়ার্থ কণ্ঠে বলল, তবুও স্যার, সবাই যখন এসেছে এরাও যদি চলে আসে। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরুষের পানে, কটমট করে বলল, তাহলে এই 3টের সামনে তোকে ধাক্কা মেরে দাঁড় করিয়ে বলবো, এই আহম্মকটাকে মেরে আমার মুরগির বাচ্চাটাকের মতো বউটাকে স্বাধীন করে দিয়ে যান। আরও চুপসে গেল, আর বলল না কিছুই। পলাশ শিকদার তেতে উঠলেন এবার বেশ। কণ্ঠে ক্রোধ নিয়ে বললেন, আমার মেয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তুমি চলে যাও। তুর্য তাকালো পলাশ শিকদারের পানে, নির্লিপ্ত কণ্ঠে বলল, আপনি বললেই তো আর সম্পর্ক নষ্ট হয়ে যাবে না? পিতা আমার বিয়ে করা বউ, ওকে ডাকুন, আমি নিয়ে চলে যাই। পিতা ঘরেই ছিল। বসার কক্ষে হঠাৎ চেঁচামেচি শুনে এদিকে আসছিল সে। তবে বসার কক্ষে ঢোকার আগে তাকে থামিয়ে দিল সুপ্রিয়া বেগম। তাড়াহুড়ো বলল, কোথায় যাচ্ছিস? ওইখানে ভাইরা, তারপর বাবা চিৎকার চেঁচামেচি করতেছিল কেন, তাই দেখতে যাচ্ছিলাম। সুপ্রিয়া বেগম ঢোক গিললেন। মেয়েকে কিছুতেই ওখানে যেতে দেওয়া যাবে না এই মুহূর্তে, তবে যে কেলেঙ্কারি হয়ে যাবে। একবার মেয়েটা যদি সব জেনে যায়। ভাবতে গলা শুকিয়ে আসছে সুপ্রিয়া বেগমের। আমতা আমতা করলেন তিনি। এদিক ওদিক দৃষ্টি ফেলে বললেন, তোর বান্ধবী রিদি কল করেছিল, কি নাকি জরুরি কাজ আছে, এক্ষুনি ওদের বাসায় যেতে। পিতা ভুরু কুচকালো।
তার জানা মতে রিদির এখন কলেজ থাকার কথা। সে আজ কলেজে যায়নি বলে রিদিও কি যায়নি? হয়তো যায়নি। যাক, আজ বেশ আড্ডা দেওয়া যাবে। পিতা মায়ের পানে তাকালো, বলল, আচ্ছা আমি তাহলে রিদিদের বাসা থেকে ঘুরে আসি। হ্যাঁ যা। মায়ের অনুমতি পেতেই পিতা সম্মুখের দিকে পা বাড়ালো। কলিজা কাঁপানো সুফিয়া বেগম হন্তদন্ত হয়ে হাত ধরে আটকালেন মেয়েকে। দ্রুততার সাথে বললেন, ওদিকে কোথায় যাচ্ছিস? পিছনের দরজা দিয়ে যা। পিতার কপালে ভাঁজ পড়ল তার মায়ের আচরণে। কেমন একটা লাগছে আজ। কপালে বিন্দু বিন্দু ঘামের রেশ দেখা যাচ্ছে। তার মা কি লুকাচ্ছে কিছু? পিতা ভুরু কুঁচকালেন, সন্ধিয়ার কথা বললেন, মা কিছু হয়েছে? আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? জোরপূর্বক হাসলেন সুফিয়া বেগম। আমতা আমতা করে বললেন, না, কি হবে? তুই বরং রিদির সাথে দেখা করে আয়। মেয়েটা কল করেছে অনেকক্ষণ। পিতা আর কথা বাড়াল না। তবে মায়ের আচরণ সন্দেহজনক। সে যাক রিদিদের বাড়ি, সেখান থেকে না হয় এসে দেখা যাবে কি হয়েছে। পিতা আবার পা বাড়ালেন বসার কক্ষে। সুফিয়া বেগম ব্যস্ত হয়ে আটকালেন। আবারও বললেন, পিছনের দরজা দিয়ে যা। গল্পের নাম অবাধ্য পিছুটান, পর্ব 1। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।